গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। এত রাত হয়ে গেল, তবু লোকটা বাড়িতে ফিরতেছে না কেন? সে কখন গরু আনতে মাঠে গেছে, এখনই কি ফেরার কথা তার মনে নেই গা? এই সব চিন্তা ভাবনা করতে করতে সন্ধ্যার পর হাতে লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে পড়ে গ্রাম্য রমণী চৈতি। ননুর বাবা, বলি ও ননুর বাবা, কোথায় গেলে গো? সন্ধে গড়িয়ে রাত গভীর হতে চললো, এখনো তুমি গরু নিয়ে বাড়ি ফিরলে না যে? বলি ও ননুর বাবা, ননুর বাবা গেল বলো দেখি, পারি না। এইভাবে স্বামীকে ডাকতে ডাকতে এগিয়ে চলল চৈতি। পরনে তার 8 পৌড়ে কাপড়, বুকে লাল ব্লাউজটা আলতো খোলা। প্রায় অসংযতভাবে সে এগিয়ে চলেছে। হঠাৎ তাকে এইভাবে রাতের আঁধারে রাস্তায় দেখতে পেয়ে একজন বয়স্ক বৃদ্ধ তাকে বললেন, কে চলছে? এত রাতে লন্ডন হাতে কোথায় চললে? স্বামী এখনো বাড়ি ফেরেনি বুঝে? দেখ আবার কোথায় জোয়া টোয়া খেলতে বসে গেল। তো স্বামীর তো আবার জোয়া খেলার যা বার বারণ তো। বৃদ্ধের কথায় চৈতি রেগে গিয়ে বলল, চুপ করো তো বাবু, নিজের চরকা নিজে তেল দাও গে। বুড়ো হয়ে মরতে চললো, তুমি কোনো চাল চেবো না, কত বড় স্বভাবটি গেল না। আমার স্বামী যে জোয়া খেলবে কি মদ খাবে তা তোমার কি বাপু? হ্যাঁ, তোমারও তো মাথা ঘামিয়ে লাভ নেই। মুখে সবে সবে ক্যাট ক্যাটে কথাবার্তা। মানুষটা সেই সন্ধ্যের আগে মাঠে গরু আনতে গেল, এখনো বাড়ি ফেরেনি। এদিকে আমি চিন্তায় মরি, আর এনাদের যত সব উল্টা পাল্টা কথা। এই জন্য কথাই বলে না, যার বেদ আর হুঁশ নেই আর পাড়াপড়শি ঘুম নাই, সেই তাল হয়েছে। চৈতির কথায় বৃদ্ধ বলল, বাবা, মেয়ের মুখের পা দেওয়ার কল নাই, পুরো হাই ভোল্টেজ হয়ে আছে। হ্যাঁ, যাই হোক, এত রাতে বাইরে ঘোরাঘুরি না করে বাড়ির ভিতরে যা। জানিস তো আমাদের এই দিককার রাতের বেলা থাকাটা একটু বিপজ্জনক। যা যা। বৃদ্ধের কথায় আর কোনো রকম তোয়াক্কা না করে চৈতি স্বামীকে ডাকতে ডাকতে এগিয়ে চলল। ননুর বাবা, বলি ও ননুর বাবা, তুমি কোথায় গেলে গো? এইভাবে ডাকতে ডাকতে চৈতি বেখেয়ালে এগিয়ে গেল গলায় দড়ির মাঠের দিকে। কিছুটা পথ যেতেই চৈতি আবারও ডাকলো তার স্বামীকে। কি গো ও ননুর বাবা? কি হয়েছে, ডাকছো কেন? হঠাৎ অন্ধকার থেকে কেউ যেন তার ডাক সাড়া দিয়ে উঠল। তা শুনে চৈতি আবার ডাকলো, কি গো ননুর বাবা, কোথায় গেলে গো? ও ননুর বাবা, কই গো? কই তুমি কোথায়? এই তো, এদিকে আয়, আয় এদিকে। এত অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তুমি কি করতেছো গো? কথাগুলো বলতে বলতে লণ্ঠন নিয়ে চৈতি এগিয়ে গেল। অন্ধকারের ভিতর থেকে একটা ক্রূর অট্টহাসি ভেসে এলো তার কানে। কি গো অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন হাসছো কেন? কিছু হয়েছে নাকি? এতক্ষণে চৈতি সেই স্থানে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ডাক সাড়া পাওয়া যাচ্ছিল, যেখান থেকে অট্টহাসি ভেসে আসছিল। কিন্তু এখানে এসে দাঁড়াতেই চৈতি দেখল কেউ কোথাও নেই। কিন্তু
এইখানে কেউ নেই কেন? এবার চৈতি খানিক ভয় পেয়ে বলে উঠল, কি গো, আবার কোথায় চলে গেলে? আমার 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 আর ভালো লাগছে না। কি হচ্ছে এসব? তুমি তো মাঠে গরু আনতে বেরিয়েছিলে, সে গরুই বা কই? কি গো, শুনতে পাচ্ছ? কোথায় গেলে গা তুমি? কিন্তু না, চৈতির কথায় আর কোনো সাড়া পাওয়া গেল না। তারপর হঠাৎ উপর থেকে টপ করে এক ফোঁটা তরল তার হাতে এসে পড়ল। চৈতি সঙ্গে সঙ্গে লণ্ঠন উঁচু করে দেখে যেন চমকে উঠল। এখানে রক্ত এলো কোত্থেকে? হঠাৎ উপরের দিকে তাকাতেই চৈতির চোখে পড়ল আম গাছের একটা মোটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে চৈতির স্বামী, আর তার পা থেকেই টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। তৎক্ষণাৎ চৈতির মনে পড়ে গেল, সে হাঁটতে হাঁটতে গলায় দড়ির মাঠে এসে হাজির হয়েছে। এটা যে গলায় দড়ির মাঠ, তবে কি এই মাঠে আসায় তার স্বামীর মৃত্যু ঘটল? এই ভাবনায় চৈতি চিৎকার করে উঠল, ননর বাবা, ননর বাবা, না, না, এ হতে পারে না, এ হতে পারে না। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো কালো একটা ছায়ামূর্তি, আর তাকে দেখেই চৈতি চিৎকার করে উঠল, গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প অমিয় নস্করের লেখা গলায় দড়ির মাঠে। অমিয় নস্কর দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত আতাসুরা নামক এক গ্রামে তার জন্ম। কবিতা লেখার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করলেও এখন তিনি গল্পকার হিসেবে বেশি পরিচিত। ইউটিউবের বেশ কিছু অডিও প্ল্যাটফর্মে তার কিছু গল্প প্রকাশিত হয়েছে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি, অভ্র, সাংখ্য ও সোমেশ্বর। গল্পের আর্টওয়ার্কের রূপ সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প গলায় দড়ির মাঠে। পরপর কয়েকবার জোরে জোরে হুইসেল মেরে ট্রেনটা শিয়ালদহ স্টেশন ছাড়ল। আমি ট্রেনটা ধরার জন্য প্ল্যাটফর্মের উপর রীতিমতো ছুটতে শুরু করেছি, কারণ এই ট্রেনটা ছেড়ে গেলেই আজ আমাকে স্টেশনেই রাত কাটাতে হবে। ফলত ট্রেনটাকে লক্ষ্য করে প্রাণপণে আমি দৌড়াচ্ছি। এমন সময় ট্রেনের শেষের বগির প্রথম গেট থেকে একজন আমার দিকে হাত বাড়িয়ে দিলেন, এবং সেই হাতটা ধরেই আমি ট্রেনে উঠে একটা সিট দখল করে সেখানে বসে পড়লাম। এতক্ষণ ভারী ব্যাগপত্র নিয়ে দৌড়াতে দৌড়াতে আমি প্রায় হাঁপিয়ে গেছি, তাই হাঁপাতে হাঁপাতেই বললাম, ভগবান ভগবান, শেষমেশ ট্রেনটা পেয়েছি ভগবান। নইলে সারা রাত আজ উদ্ভ্রান্ত পাগলের মতো এই স্টেশনেই পড়ে থাকতে হতো। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি ঠিক সময় মতো এই হাতটা না বাড়াতেন
তাহলে বোধহয় এই ট্রেনটা উঠতে পারতাম না। রুমাল দিয়ে চোখ মুখের ঘাম মুছতে মুছতে কথাগুলো বলার পর সামনে তাকিয়ে দেখি রাত 11:19 শেষ ক্যানিং লোকালে আমি ছাড়া এই কম্পার্টমেন্টে মাত্র একজনই বসে আছেন। বোধহয় উনি গেট থেকে হাত বাড়িয়ে আমাকে তুলে নিয়েছিলেন। এইভাবে আমাকে ট্রেনে উঠতে সাহায্য করায় আমি ধন্যবাদ স্বরূপ ওনার কৃতজ্ঞতা স্বীকার করলাম। আর উনি তৎক্ষণাৎ বলে উঠলেন, এত রাতে এসব ব্যাগপত্র নিয়ে কোথায় চললেন? বাড়িতে অশান্তি করে বাড়ি ছেড়ে কোথাও চলে যাচ্ছেন নাকি? আমি একটু হেসে স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, না না, বাড়িতে অশান্তি করে বাড়ি ছাড়ছি না। আসলে সুন্দরবনে অসিতবরণ উচ্চ বিদ্যালয়ে আমি কেরানির চাকরি পেয়েছি। কাল আমার চাকরিতে জয়েন, আর তাই আজ বেরিয়েছি। দেখি আজ রাতের জন্য ওখানে কোথাও একটা থাকার ব্যবস্থা করে নেওয়া যায় কিনা। আমার কথা শেষ হতেই লোকটা বলল, আচ্ছা তা বেশ, তবে এত রাতে ক্যানিং স্টেশন থেকে কোনো গাড়ি পাবেন না। আপনাকে যদি থাকতে হয় তবে স্টেশন চত্বরে অনেক ঘর ভাড়া পেয়ে যাবেন, ওখানেই থাকবেন। আর সকালে ওখান থেকে বাসে উঠে স্কুলে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, অমনটাই করতে হবে। আমার কথা শেষ করে দেখলাম লোকটা চোখ বন্ধ করে জানলার পাশে মাথা হেলিয়ে ঝিমোচ্ছে। আমি ওনার সামনের সিটে কিছুটা সরে এসে বসেছিলাম। হঠাৎ কিছুক্ষণ পরে সেই লোকটা চক্ষু বন্ধ অবস্থাতেই বলে উঠলেন, আপনার নাম কি মশাই? আমি উত্তর দিলাম, আমার নাম সৌরীশ সূত্রধর। এরপর অনেকটা সময় আর কোনো কথাবার্তা হলো না। অনেকক্ষণ চলন্ত ট্রেনের জানলা দিয়ে বাইরে চেয়ে দেখলাম। মার্চ মাসের প্রথম দিকের বসন্তের বাতাস আমার গায়ে এসে লাগছিল। একটু একটু শীতও করছিল সেই বাতাসের তাড়নায়। লোকটাকে এবার আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? আমার নাম অখিল নাইয়া। কিন্তু আপনি এমন শেষ ট্রেনে যাচ্ছেন কেন? সেই যখন রাতে ওখানে থাকবেন মনস্থির করলেন তো বিকেলই বেরোতে পারতেন। আর বলবেন না, মানে এই বলে আমি বিস্তারিত তাকে বলতে শুরু করলাম। ট্রেনের মধ্যে যেহেতু ঘন্টা দেড়েক বসতে হবে তাই আর কি। বর্তমান সময়ের এই অসুস্থ পরিস্থিতির মধ্যেও বহু কষ্টে শেষমেশ একটা চাকরি জোগাড় করতে সফল হয়েছি আর কি। ছোটোখাটো, খুব বেশি বড় নয়। কয়েকদিন আগে আমি সুন্দরবন এরিয়ার ওই অজ পাড়াগাঁয়ের উচ্চ বিদ্যালয়ে কেরানির চাকরি পেয়েছি। কাল থেকেই সেই স্কুলে আমি চাকরিতে জয়েন করব। কিন্তু এবার ওই হাওড়া জেলার এই শেষ প্রান্তের একটা গ্রাম থেকে ওই দক্ষিণ 24 পরগনা জেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত সুন্দরবন এরিয়ায় তো আর দিনের দিন যাওয়া সম্ভব নয়। তাই ঠিক করেছি আগের দিন সেখানে পৌঁছাবো এবং স্কুলের কাছাকাছি কোথাও একটা থাকার ব্যবস্থা করে নেব। এবার এত দূর থেকে তো রেগুলার যাতায়াত করা সম্ভব হবে না, মানে অনেকটাই তো পথ। তো সারা সপ্তাহ সেখানে থেকেই কাজ করব, তারপর এই শুক্রবার বিকেলে স্কুল ছুটি হবার পর বাড়িতে ফিরবো, আর ওই রবিবার সন্ধে আবার বাড়ি থেকে কর্মক্ষেত্রে ফিরে আসবো। সপ্তাহে শনি রবি এই দুদিন বাড়িতে লোকজনের সাথে একটু সময় কাটাবো আর কি। এমনটাই মনস্থির করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আগামীকাল তো সোমবার, এবার আগামীকাল থেকেই আমার চাকরি জীবন শুরু। তাই আজ রোববার বিকেল ব্যাগপত্র গুছিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবো। এবার এমন সময় আমার এই ব্যাগটা একজন ছিনতাইবাজ নিয়ে ছুট দিল। এবার এই ব্যাগই আমার যাবতীয় সব ডকুমেন্ট ছিল। ফলত তৎক্ষণাৎ জিআরপিতে আমি কেস করলাম। তারপর আবার সেই ব্যাগ ছিনতাইকারের কাছে ফিরে যেতে আবার অনেক সময় লেগে গেল। তাই তো এই বিকাল বাড়ি থেকে বের হওয়া সত্ত্বেও এই রাতের বেলা শেষ ট্রেনটা চাপতে হলো। বুঝলেন কি না? মানে আমার কথা শুনে অখিলবাবু বললেন, সবই বুঝলাম, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটা একদম ভালো নয়। ওখানে একটা বিরাট বড় ফাঁকা মাঠ পড়ে আছে, সেখানে বেশ কতগুলো বড় বড় বনস্পতির পাহারা দিয়ে ঘেরা। ওই মাঠে আজ পর্যন্ত 100-রও বেশি মানুষ গলায় দড়ি দিয়ে মরেছে। তাই তো ওই জায়গা গলায় দড়ির মাঠ নামে পরিচিত।
কিন্তু খবরদার খবরদার, এই রাত বিরেতে আপনি ওই দিকটা একদম যাবেন না। স্টেশন থেকে নেমেই আশেপাশে কোনো একটা ঘর জোগাড় করে নেবেন, বুঝলেন? আচ্ছা বেশ, তাই করব। আসলে আমি তো এই দিকে একেবারেই নতুন, তাই মানে কি যে হবে বুঝতে পারছি না আর কি। দেখা যাক। অখিলবাবু বললেন, আরে অত চিন্তা করবেন না, ওসব ঠিক হয়ে যাবে। তবে কয়েকটা কথা আপনাকে বলি, আপনি ভালো করে শুনে রাখুন। স্টেশন থেকে নেমে ভুল করেও আর পিছনে ফিরে চাইবেন না। পিছন থেকে কেউ ডাকলেও পিছনে ফিরে তাকাবেন না। নিজের সাহস বা রাশ কখনোই হালকা করবেন না। আসলে ওই স্টেশন চত্বরের কাছাকাছি বেশ কয়েকটা খারাপ জায়গা আছে, যেখানে তেনারা বসবাস করেন। আর ওই যে গলায় দড়ির মাঠের কথা বললাম, জানি না কে কবে নামকরণ করেছিল, সেই ইতিহাস আজ বিশ্বতির গর্ভে সমাহিত হয়ে গেছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ওই গলায় দড়ির মাঠে জনহীন, ছায়াময়, দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তের দিকে চাইলে ওপারের গ্রাম চিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হয়ে ওঠে। এপার থেকে ওপার পর্যন্ত অতিক্রম করতে চাও তো দূর, ওই মাঠের পাশ দিয়ে গেলেও যেন গলায় দড়ির প্রেতাত্মারা কাছে ডেকে নেয়। তাই ওই দিকটাই যখন যাবেন তখন একটু সাবধানে থাকবেন, আর চেষ্টা করবেন ওই মাঠটা এড়িয়ে চলার। এবার কথাগুলো শুনে আমার যেন কেমন বুজরুকি বলে মনে হলো। এই রকম ট্রেনে বাসে কিছু লোক নিজেদের এরিয়া সম্পর্কে অপপ্রচার করে ফুটেজ পাওয়ার চেষ্টা করে, সে কথা আমি আগে থেকেই জানতাম। তাই যখনই তার গালগপ্পের সীমারেখা বাস্তবতা অতিক্রম করছে, সঙ্গে সঙ্গে আমার কানে তা টের পেয়েছে। এতক্ষণ ঠিক ছিল, এবার যেন ওনার কথাগুলো আরো বাড়াবাড়ি বলে মনে হলো। তবুও ঘাড় নাড়িয়ে হ্যাঁ বললাম, যতই হোক ভদ্রলোক। এতক্ষণে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি নববিধবার সিঁদুর মোছা অবিন্যস্ত কালো কেশরাশির মতো এক রাশ মেঘ সেই আকাশের ফ্যাকাশে চাদরে যেন ধূসর পাণ্ডুলিপির মতন বলি রেখে এঁকেছে। ফাগুনের অমাবস্যা ঘেরা আকাশের ছায়ায় নিভাঁজ কালো বড় বড় দৈত্যাকার বনস্পতির দিগন্ত ফেলে রেখে এক সাগর অন্ধকারের স্রোত দুদিকে সরিয়ে সশব্দে ট্রেনটা এগিয়ে চলেছে। সে দৃশ্য দেখতে দেখতে আর ট্রেনের দুলুনিতে আমার চোখে দুটো পাতা যেন এক হয়ে গেল। খানিকক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। সৌরিশবাবু, ও সৌরিশবাবু, উঠে পড়ুন, ক্যানিং চলে এসেছে। উঠে পড়ুন, উঠে পড়ুন। কতক্ষণ ঘুমিয়েছিলাম কে জানে, হঠাৎ অখিলবাবুর ডাকাডাকিতে আমার ঘুমটা ভেঙে গেল। অখিলবাবু বললেন, আমি এই তালদি স্টেশনে নামবো, এরপরেই শেষ স্টেশন ক্যানিং। আপনি ওখানেই নেমে যাবেন এবং আশেপাশে কোথাও কোনো দোকানপাট খোলা দেখলেই আপনি সেখানে গিয়ে আপনার ঘর ভাড়া নেওয়ার বিষয়টাকে জানাবেন। তবে আবারও বলছি, খবরদার, ভুল করেও পিছনে ফিরে তাকাবেন না। এই এরিয়াটা কিন্তু খুব খারাপ। কথাগুলো বলেই অখিলবাবু তালদি স্টেশনে নেমে গেলেন। এখন আমি একাই এত রাত্রে ট্রেনের মধ্যে বসে আছি। কেমন যেন একটা চাপা ভয়ে আমার শরীরটা ঠান্ডা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আবার কয়েকবার হুইসেল দিয়ে ক্যানিং স্টেশনে ঢুকলো। শিয়ালদহ টু ক্যানিং লোকালের শেষ ট্রেনটা এতক্ষণে এসে পৌঁছালো
ক্যানিং স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এর আগে কখনো এই রুটে আমি যাতায়াত করিনি, তাই শেষ ট্রেনে এখানে আসার পর চারদিকের পরিস্থিতি এমন শুনশান হবে এই বিষয়েও বিন্দুমাত্র আন্দাজ আমার ছিল না। তার উপর ট্রেন থেকে নেমেই আমি দেখলাম এত বড় প্ল্যাটফর্মে কেবলমাত্র আমি একাই ট্রেন থেকে নেমেছি। আমি স্টেশনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একবার ভালো করে চোখ ফিরিয়ে দেখলাম, না, কোথাও কাউকে দেখতে পেলাম না। কেউই ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামেনি। এমনকি স্টেশনটাও কেমন যেন খুঁটখুঁটে অন্ধকারে ঢাকা। এমন অচেনা অজানা জায়গায় এত রাতে কোথায় যাব, কোথায় থাকার জন্য ব্যবস্থা করব, কিছুই বুঝে উঠতে পারছি না। মনে মনে সেই ছিনতাইবাজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল। শালা জানোয়ার, ও যদি আজকে মন করে ব্যাগটা ছুট দিয়ে না পালাতো, সব কিছু ঠিকঠাক হতো। আমি তাহলে তাড়াতাড়ি এখানে পৌঁছাতে পারতাম, আর এমন ভয়ানক পরিস্থিতিও তৈরি হতো না। এইসব 7-5 ভাবতে ভাবতে আমি একটু গভীরভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ একটা বাচ্চা মেয়ে এই অন্ধকার স্টেশনে কোত্থেকে যেন দৌড়ে এসে আমার পায়ে ধাক্কা খেয়ে পড়ে গেল। তারপর কাঁদতে কাঁদতে আবার খানিক উঠে দাঁড়িয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। এবার এত রাতে একজন 10-12 বয়সী বাচ্চা মেয়ে এই স্টেশন চত্বরে একা একা ঘুরে বেড়াচ্ছে, এমনটা ভাবলেই শরীরের মধ্যে যেন কাঁটা দিয়ে ওঠে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, এই এত রাতে একাই স্টেশনে কি করছিস তুই? তোর বাড়ি কোথায়? কিরে, শুনতে পাচ্ছিস? চুপ করে আছিস কেন? বল, কি হলো? আমার করা প্রশ্নের উত্তরে মেয়েটা খানিক হেসে উঠল এবারে। তারপর কেমন জানি খ্যান খ্যানে সুরে বলল, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু তুমি আগে বলো, এত রাতে এই স্টেশনে তুমি কি করতে এসেছো? এখান থেকে কোথায় যাবে? তোমাকে দেখে তো এই তলের নতুন বলে মনে হচ্ছে। বাচ্চা মেয়েটার কণ্ঠস্বর শুনে খুব ভালো করেই বোঝা যায় যে ওর বয়স আনুমানিক 10 বছরই হবে, তবে কথা বলার ধরন একেবারে বড়দের মতন। কিন্তু এইটুকু একটা মেয়ে এত রাতে একা এই অন্ধকার প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে, এটা ভেবেই আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে এলো। আমি একটা চাপা ভয় মিশ্রিত সুরে তার কথার উত্তর দিলাম, আমি আসছি সুদূর হাওড়া জেলা থেকে। এখানে পৌঁছাতে যে এত রাত হয়ে যাবে সেটা প্রথমে বুঝতে পারিনি। মেয়েটা আবার বলল, ও হ্যাঁ, সেই ঠিক আছে, কিন্তু এখান থেকে তুমি যাবে কোথায়? আমি এই খোলাখালি গ্রামের দিকে যাব, তবে এখন আপাতত এই স্টেশন চত্বরেই কোনো ঘর ভাড়া পেলে ওখানেই রাত কাটাবো। আমার কথা শেষ হতেই মেয়েটা কাঁদো কাঁদো সুরে বলল, তুমি ঘর খুঁজছো আর আমি আমার বাবাকে খুঁজছি। আমার বাবাকে একটু খুঁজে দাও না গো, আসো আমার সঙ্গে, আমার বাবাকে একটু খুঁজে দাও। এই বলতে বলতে মেয়েটা অন্ধকারের দিকে এগিয়ে গেল এবং প্রতিটা পদক্ষেপের সঙ্গে সঙ্গে ডাকতে লাগলো, বাবা, ও বাবা, কোথায় তুমি? বাবা, বাবা গো। আমিও যেন কেমন মন্ত্রমুগ্ধের মতো তার পিছু নিলাম। তার পরনের লাল কালো ফ্রক জামাটা অনুসরণ করে তার পিছন পিছন হাঁটছি। আমার মনের মধ্যে তখন একটা প্রশ্ন দানা বাঁধছিল। সে কথা সবেমাত্র তাকে জিজ্ঞেস করতে যাব যে, কিরে, এত রাতে একা একা কেন বাবাকে খুঁজছিস? তোর মাকে সঙ্গে আনিসনি কেন? কিন্তু কি আশ্চর্য, এই প্রশ্ন আমার মুখ থেকে বের করার আগেই সে যেন সবটা শুনে ফেলেছে। সে ব্যঙ্গাত্মক সুরে বলল, তুমি কি বোকা মাইরো, মা থাকলে কি আর মাকে সঙ্গে আনতাম না? আমি আর বাবা দুজনেই থাকি, এত রাত হয়েছে, বাবা ফিরছে না, তাই তো আমি একাই বাবাকে খুঁজতে বেরিয়েছি। তুমি আমার সঙ্গে থাকবে কিনা বলো তো বাবু, অত কথা বাড়িয়ে লাভ নেই। আমি বললাম, না না না, থাকবো তো তোর সঙ্গে, তোর বাবাকে খুঁজে দেবো, কিন্তু
তুই এত রেগে যাচ্ছিস কেন মা? চ চ তোর বাবাকে খুঁজে বার করি, চ। সে আর কোনো কথা বলল না। হন হন করে হাঁটতে হাঁটতে আপ লাইনের দিকে স্টেশনের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হলো। সেখান থেকে দক্ষিণে নেমে গিয়েছে একটা বড় কুয়োর মতো গর্ত। বিদঘুটে কালো অন্ধকার সেই গভীর গর্ত থেকে হাত বাড়িয়ে ডাকছে। অতঃপর মেয়েটা আমাকে বলল, নামো, এই গর্তে নামো। এখানে এখানে আমার বাবা বোধহয় পড়ে গেছে। একটু নেমে দেখো না গো, একটু নামো। আমি অন্ধকারের মধ্যেও পকেট হাতরে একটা ছোট্ট টর্চ লাইট বের করলাম। লাইটটা ছোট হলে কি হবে, কিন্তু লাইটের জ্যোতি দারুণ প্রখর। অতঃপর লাইটখানা জ্বালাতেই মেয়েটা ভয়ঙ্করভাবে চিৎকার করে চেঁচিয়ে উঠল, কি হচ্ছে? এমন এমন আলো জ্বলেছে কেন? এক্ষুনি বন্ধ করো, আরে এক্ষুনি বন্ধ করো। তুমি জানো না, আমার বাবা এত আলো পছন্দ করে না। তাই তো বাইরে ঘাটে সব জায়গায় আলো নিভে গেলে তবেই উনি বাইরে বের হন। উনি এক্ষুনি দূরে পালিয়ে যাবেন। আলো নিভিয়ে দাও, নিভিয়ে দাও বলছি, আলো নিভিয়ে দাও, এক্ষুনি নেবা। এই, আমি কেমন যেন জড়সড় হয়ে গেলাম। নিজের শরীরের সমস্ত নিয়ন্ত্রণ যেন ধীরে ধীরে অন্য কারোর অধীনে হয়ে যাচ্ছে, সেটা খুব ভালো করেই বুঝতে পারলাম। মেয়েটার কথা মতো আলো নিভিয়ে দিতে গিয়ে হঠাৎ হাতটা ঘুরে গিয়ে আলোর ফোকাস গিয়ে পড়লো মেয়েটার শরীরের উপর, আর সঙ্গে সঙ্গেই ভয় আটকে উঠলাম। দেখলাম মেয়েটার সর্বাঙ্গ চাপ চাপ লাল রক্তের স্ফটিক চিহ্নে সমাহিত হয়ে আছে, আর মাথাটার একটা অংশ থেঁতলে গিয়েছে। হঠাৎ মেয়েটা চিৎকার করে বলল, নামো, এই গর্তে নেমে দেখো, এখানে হয়তো আমার বাবা আছে। আরে নামো, নামো না, এখানে নামো, নামো। এখন এই বাচ্চা মেয়েটার কথা অনুযায়ী আমার মস্তিষ্ক চালিত হচ্ছে। আমি যেন কিছু আর স্বইচ্ছায় করতে পারছি না। কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসা নেই, কোনো দ্বিধা নেই। মেয়েটা বলছে যখন, কাজটা আমি করবই, এমন এক পরিস্থিতি তৈরি হলো। সেই ঘোর অন্ধকারে কাঁধ থেকে ব্যাগপত্র গর্তের পাশে নামিয়ে রেখে আমি সবেমাত্র গর্তে নামতে যাব, ঠিক এমন সময়, কি হলো মশাই? এত রাত বিরেতে আপনার মাথায় ভূত চালো নাকি? এই স্টেশন মেরামতের কাজ চলছে, ওখানে তো বিরাট ভারী গর্ত, আপনি ওখানে নামছিলেন কেন? পিছন ফিরে তাকিয়ে দেখি একজন ভদ্রলোক আমাকে সামনের গভীর গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। তার হাতে বড় সাইজের একটা ব্যাটারি লণ্ঠনের আলো। চারিদিকের বেশ খানিকটা জায়গায় জুড়ে সবটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আমি হঠাৎ করে তাকে দেখি যতটা না অবাক হলাম, তার চেয়ে অধিক অবাক হলাম এটা দেখে, এতক্ষণ যে বাচ্চা মেয়েটাকে অনুসরণ করে আমি এই দিকে আসলাম, সে হঠাৎ করে কোথায় চলে গেল? কই তাকে তো দেখতে পাই না। হঠাৎ পাগলের মতো বিড়বিড় করে আমি বলতে লাগলাম, সে কোথায় গেল? এতক্ষণ তো আমার কাছেই দাঁড়িয়েছিল। ওর তো বাবা হারিয়ে গেছে। ওই বাচ্চা মেয়েটার বাবাকে আমি খুঁজে দেওয়ার চেষ্টা করছিলাম। ও বললো এই গর্তে বোধহয় ওর বাবা আছে, তাই তো আমি নামতে যাচ্ছিলাম ওই গর্তে। কিন্তু সে গেল কোথায়? সে আমার কথা শুনে আমার সামনে উপস্থিত লোকটি বললেন, আরে মশাই, আপনি কি আনতামনি বকছেন? এত রাতে এখানে কোত্থেকে বাচ্চা মেয়ে আসবে? হ্যাঁ, এ তো আজব কথা। আর তাছাড়া যদি সে আপনার সঙ্গে ছিল তাহলে সে এখন গেল কোথায়? সত্যি তো, সে তো এতক্ষণ আমার কাছেই ছিল। তবে কি সে এত আলো সহ্য করতে না পেরে কোথাও লুকিয়ে পড়েছে? কিন্তু আলো সহ্য করতে পারবে না কেন? তবে কি ওই মেয়ে
মানুষ নয়, তবে কি? এমন সব অদ্ভুত প্রশ্ন মানে আমি যেন বিদ্ধ হলাম। লোকটি আমার ঠিকানা জানতে চাইলেন। আমি নাম, ঠিকানা, আত্মপরিচয় এবং এখানে এত রাতে কি হেতু আসা সেটাও জানালাম। সবটা শুনে লোকটা বললেন, ও আচ্ছা, বুঝেছি। চাকরি সূত্রে এত দূরে এই প্রথমবারের মতো আসা। আসুন, আমার নাম হীরেন্দ্রনাথ দত্ত। আমিও চাকরির সূত্রে বহুদিন হলে এখানে পড়ে আছি। আমি এই স্টেশনের স্টেশন মাস্টার, বুঝলেন কিনা? তার মানে এই রাতে আপনি ওই বাচ্চা মেয়েটা চক্করে পড়েছিলেন, তাই তো? তা শোনো, তুমি করেই বলছি, ও মেয়ে আর 5টা মেয়ের মতো রক্তে মাংস গড়া মানুষ নয়। ও একজন প্রেতাত্মা। প্রায় সময় রাতে এই স্টেশন চত্বরে ও চক্কর কাটে। বহু মানুষ ওর কবলে পড়ে প্রাণ হারিয়েছে। ওর গল্প আমি বহুবার শুনেছি, কিন্তু নিজের চোখে দেখার সৌভাগ্য আমার আজ অবধি হলো না। আসলে ওর সম্পর্কে যারা জেনে যায় সে আর তাদের দেখা দেয় না, বুঝলে কিনা? ভাগ্যিস আপনি এসে পড়েছিলেন ঠিক সময়, নয়তো আমার যে কি অবস্থা হতো। আমার কথায় লোকটা মৃদু হাসলেন, তারপর বললেন, চলো আজ রাতে তাহলে আমাদের এই স্টেশনের কন্ট্রোলার রুমেই কোনো রকমের রাস্তা কাটিয়ে দাও, নয়তো খুব মুশকিল হয়ে যাবে। এত রাতে আর কোথায় যাবে, আর কোথায় বা ঘর খুঁজবে? এই তো দেখছো অবস্থা। সত্যি এত রাতে আর কোথায় বা যাব, কোথায় বা ঘর খুঁজবো? তার চেয়ে ভালো স্টেশনের এই কন্ট্রোলার রুমে কিংবা জিআরপির কোনো একটা ঘরে কোনো রকমের রাতটা কাটিয়ে দেওয়া। এইসব ভেবে আমি বললাম, আচ্ছা চলুন, আপনার সাথেই যাই। স্টেশন মাস্টার বললেন, এই শোনো, আমি কিন্তু তোমার চেয়ে বয়স অনেক বড়, বুঝলে তো? এখন আমার বয়স হচ্ছে ওই 51 ছুঁই ছুঁই। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তোমাকে তুমি করেই বলছি। এ কিছু মনে করছো না তো? আমি হেসে বললাম, আরে না না, আমি কিছু মনে করিনি। এই বলে স্টেশন মাস্টারকে অনুসরণ করতে করতে আমি যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম আমার ঠিক পাশ দিয়ে সেই বাচ্চা মেয়েটা খুব খুব দ্রুত হেঁটে চলে গেল। সে যেন কিছু একটা কথা বলে গেল, আমি শুনতে পেলাম না সে কথা। তারপর আবারও যেন সেই মেয়েটা খুব দ্রুত আমাকে পরিক্রমা করে গেল এবং পরিষ্কার করে বলে গেল, আমিও যেমন ও তেমন। সেই বিকেল থেকে ভারী ভারী ব্যাগপত্র বইতে বইতে আমি ক্লান্ত হয়ে এসেছি। এতটা জার্নিতে শরীরের এনার্জি লেভেল একেবারে ডাউন হয়ে পড়েছে। তাই সেই মেয়েটার এমন কথার কোনো অর্থই আমি তখন বুঝলাম না, বরং মেয়েটাকে দুঃস্বপ্ন বলেই মনে হচ্ছিল। কারণ শরীর ক্লান্ত থাকলে মানুষ ভুলভাল অনেক কিছুই দেখে, ভুলভাল অনেক কিছুই শোনে। মেয়েটা হাওয়ায় কানে কানে আবারও এসে বলে গেল, আমিও যেমন ও তেমন। আমি আর কোনোভাবেই কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কন্ট্রোলার রুমে প্রবেশ করে সেখানে ব্যাগপত্র রেখে পাতা একটা চেয়ারে বসে ঝিমুতে ঝিমুতে ঘুমিয়ে পড়লাম। তখন ঘড়িতে সময় হয়েছিল রাত্রি প্রায় 1:30। তারপর আর সারা রাত ঘুম ভাঙেনি। তবে সকালবেলা একজন লোকের ধস্তাধস্তিতে আমার ঘুমটা ভেঙে যায়। তখন সবেমাত্র একটা ট্রেন হুইসেল দিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে ক্যানিং স্টেশন ছেড়েছে। হ্যালো মশাই, আপনার সাহস তো বলি, আরে এতগুলো ব্যাগপত্র নিয়ে আপনি কন্ট্রোলার রুমে ঢুকে চেয়ারে বসে নিশ্চিন্ত মানে ঘুম দিচ্ছেন? এটা দেখে কি আপনার যাত্রী বিশ্রামাগার বলে মনে হচ্ছে? আরে উঠুন, কি জানি কোত্থেকে আসে এটা কি জানি বাবু, শেষমেশ কন্ট্রোলার রুমে ঢুকে ঘুম দিচ্ছে, ভাবা যায়? চত্ব সব। আমি ওই লোকের হাঁকটাকে অপমানিত বোধ করলাম এবং সঙ্গে এও ভাবলাম
হয়তো উনি জানেন না যে আমাকে এখানে হীরেন্দ্রবাবু নিজে নিয়ে এসেছেন, এখানে বসতে বলেছেন। কিন্তু কিন্তু সে লোককেও তো কোথাও দেখছি না। যাই হোক, সে লোক নেই তো কি হয়েছে, ওনার নাম বললে নিশ্চয়ই এরা বুঝতে পারবেন। এমনটা ভেবে আমি বুক উঁচু করে বললাম, আরে শুধু শুধু আমাকে এরকম করে ধমকাচ্ছেন কেন? আমি কেন? কোনো সাধারণ মানুষের সাহস হবে না এই রুমে ঢুকে ঘুম দেওয়া। আরে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আগে সেটা জানার চেষ্টা করুন, তারপর তো খামাকা কথা শোনান। কাল গভীর রাতে এই স্টেশন মাস্টার হীরেন্দ্রনাথ দত্তের সাথে আমার দেখা হয়। উনি আমাকে এই রুমে ঢুকিয়ে দিয়ে বললেন যেখানে বিশ্রাম করতে। তো এখানে আমার দোষ কোথায়? আমার এমন গুছিয়ে বলা কথা শুনেও আমার সামনের লোকটা প্রবল অট্টহাসিতে ফেটে পড়লেন আর বললেন, কি বললেন? স্টেশন মাস্টার হীরেন্দ্রনাথ দত্ত? হ্যাঁ, আপনি নির্ঘাত পাগল হয়ে গেছেন মশাই, নির্ঘাত পাগল। এই দেখুন, এই স্টেশন স্থাপন হওয়া থেকে বর্তমান কাল পর্যন্ত সকল স্টেশন মাস্টারদের নামের তালিকা এই দেখুন। আমি ওনার কথা মতো সামনের দেওয়ালের পাথরগুলির ওপর কালো রঙের হরফের লেখা নামগুলো একে একে পড়তে লাগলাম এবং প্রত্যেকের কর্মজীবনের সময়সীমা দেখলাম। আর সেটা দেখার পর আমার সর্বাঙ্গ শীতল হয়ে এলো। সেখানে স্পষ্ট লেখা আছে, হীরেন্দ্রনাথ দত্ত 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, উনি কি এখনো বেঁচে আছেন? লোকটা উত্তর দিলেন, না, এখন উনি আর বেঁচে নেই। শুনেছি এই স্টেশনে চাকরি করতে করতে একদিন রাতে এক বাচ্চা ভূতের কবলে পড়ে ওনার মৃত্যু হয়। আমি ওই কথাটি এড়িয়ে গিয়ে বললাম, এইভাবে এই রুমে ঢুকে পড়ার জন্য দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। এই বলে সেখান থেকে বেরিয়ে এলাম। এই অতিপ্রাকৃত অস্বাভাবিক বিষয়টি নিয়ে আমি যেমন চিন্তিত, সেই লোকটাও তেমন হতবাক হয়ে গেলেন আমার এই কথা শুনে। তারপর সেখান থেকে বেরিয়ে এসে ক্যানিং বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম। জিনিসে মানুষের ঠাসাঠাসি ভিড়ের মধ্যে কোনো রকমে দাঁড়িয়ে আমি ভাবতে লাগলাম গত রাতের সেই সব অলৌকিক ঘটনা। আমার বারবার মনে হচ্ছিল এমন ঘটনা আমার সাথে এর আগে তো কখনো ঘটেনি। কই, আগে তো কখনো আমার মনে হয়নি পৃথিবীতে ভূত বা অলৌকিক কোনো শক্তি আছে। কিন্তু এখন আজ কেন মনে হচ্ছে সেই বাচ্চা মেয়েটা সর্বদা আমাকে ফলো করছে। ফির বাসের যেদিকে আমার চোখ যাচ্ছে সেখানেই যেন আমি তাকে দেখতে পাচ্ছি। হে ঈশ্বর, আমার সাথে এমন কেন হচ্ছে? এসব ভাবতে ভাবতেই বাসটা একটা মোড় ঘুরে এসে দাঁড়ালো। যে স্কুলে আমার চাকরি হয়েছে সেই অসিতবরণ হাই স্কুল এরিয়ায় এসে আমি নামলাম। সেখানে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে ঘর ভাড়া বিষয়ে কথা হলো। তাদের মধ্যে থেকে একজন বললেন, কি বলতেছেন মশাই, ঘর ভাড়া? এইসব গ্রামগঞ্জের দিকে এসে আপনি ঘর ভাড়া চাইতেছেন? আরে এইখানে এমনিতেই মানুষের থাকার ঘর নাই, খড়ের চাউনি, মাটির সব ঘর। আর এইসব ঘর কি ভাড়া দেওয়ার যোগ্য আপনি বলুন? এইসব নানান কথায় কথায় কাজের কাজ কিছুই হলো না। একটাও ঘরের ব্যবস্থা তো হলোই না, তার উপরে স্কুলের সময় হয়ে এলো। ফলত পাশের একটা দোকান থেকে পেটাই পরোটা আর ঘুগনি খেয়ে আমি স্কুলে চলে গেলাম। সেখানে প্রথম দিন সকলের সাথে আলাপচারিতা হলো, সহকর্মীদের সাথে, শিক্ষক শিক্ষিকাদের সাথে, আরো অনেকে। এমনকি কয়েক ঘন্টার মধ্যে একজন পার্ট টাইম স্থানীয় শিক্ষকের সঙ্গে বেশ ভাব জমে উঠল আমার। আমি তার কাছেই ঘর ভাড়ার বিষয়ের কথা বললাম। তিনি বললেন, দেখুন, খোলাখুলি গ্রামের একেবারে মাঝখানে একটা বড় মাঠ পড়ে আছে। ওই জায়গাটা গলায় দড়ির মাঠ নামে পরিচিত। আমি এক সময় ভূত প্রেত কিছুই বিশ্বাস করতাম না, তাই ওই মাঠের উত্তর পশ্চিম পাড়ে কম দামে একটা জায়গা কিনে কোঠা ঘর বেঁধেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, এত খরচ করে ঘর বাঁধলাম, কিন্তু ওই ঘর এখন পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। সন্ধ্যার পর ওই ঘরের ধারে বাড়েও কেউ যায় না। ঘরের কাজ শেষ হওয়ার পর সব মানুষের যেমন নতুন ঘর চাপার কৌতূহল ছিল, ঠিক তেমনই আমাদেরও ছিল।
কিন্তু পরপর 2 রাত ও ঘরে কাটানোর পর ও ঘর ছেড়ে চলে আসতে আমরা বাধ্য হয়েছিলাম। ওখানে ভীষণ ভূতের উপদ্রব, মানুষের থাকার জো নেই। দেখুন, সবটাই কিন্তু আপনাকে খোলাখুলি বললাম। এবার সব কিছু জেনে আপনি যদি ওই ঘরে থাকতে চান, তাহলে আমি এক্ষুনি ঘরের চাবি আপনার হাতে দিয়ে দিতে পারি, এই বলে দিলাম। ওনার নাম বিপ্লব নাইয়া, স্থানীয় লোক, স্কুলে ইতিহাস পড়ান। ওনার মুখে এসব কথা শুনে খানিক ভয় পেলাম বটে, তবে এসব গল্পে আমি আর খুব বেশি আমল দিলাম না। এখানে এমনিতেই ঘর পাওয়া যায় না, তার উপর যে ঘরটা পেয়েছি যতই ভুতুরে হোক এখানেই কোনো রকমে থাকতে হবে, এমনটা ভেবে আমি বললাম, আচ্ছা মাস্টারমশাই, তাহলে আপনার ওই বাড়িটার চাবিটাই দিন আমাকে। আজ রাতটা অন্তত ওখানেই থাকি, তারপরের দিন না হয় চারিদিকটা ঘুরে কোথাও একটা ঘর ভাড়ায় পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। আমার কথায় বিপ্লব মাস্টার একটু অবাক হয়েও চুপ করে গেলেন এবং বললেন, আচ্ছা বেশ, তাই হোক, তবে একটু তাড়াতাড়ি চলুন। বিকাল থাকতে থাকতে ঘরটা আপনাকে আমি দেখিয়ে দিয়ে আসি, কারণ সন্ধ্যার পর ও পথ মারানোর সাহস আমার নেই, বাবা রে। ভয় ধরানো এরকম রহস্যময় কথাবার্তা কিছুই ঢোকে না আমার মাথায়। আমি চুপচাপ বিপ্লব মাস্টারের সঙ্গে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সুন্দরবন ব্লকের খোলাখালি গায়ের মাঝখানে বড় মাঠটার দিকে। সব লোকে যাকে বলে গলায় দড়ির মাঠ। মাঠের অনতি দূরে বিপ্লব মাস্টার যে নতুন ঘরটা বেঁধেছিলেন, আজ থেকে আমি সেখানেই থাকব। এতক্ষণে আকাশে নেমেছে গোধূলির লাল আলো। সূর্যটা পশ্চিম দিগন্তে যেন ডুবতে বসেছে। ক্লান্ত পাখি ডানায় রৌদ্র গন্ধ মুছে ফেলে পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরছে। এসব দেখতে দেখতে আমিও বিপ্লব মাস্টার গ্রামের চওড়া কংক্রিটের রাস্তা দিয়ে গলায় দড়ির মাঠের অনতি দূরে অবস্থিত সেই বাড়িটার দিকে এগিয়ে চলেছি। আমরা যেন নিজেদের মধ্যে কথাবার্তার বেখেয়ালে একেবারেই ভুলে গিয়েছিলাম যে এখন ভরা সন্ধ্যা, আর এই ভর সন্ধে বেলায় ওই মাঠের ধার দিয়ে যাওয়াটা একদমই ঠিক না। এমনিতেই বড় মাঠের এই দিকটাতে ভূতের ভয়ে বলে লোক চলাচল একটু কম। এলাকাটা ভীষণ শুনশান, তাই চোর ডাকাতের ভয়, তার উপরে এখানে আবার ভূতের উৎপাত। আজ বোধ হয় বেঘরে আমার প্রাণটা যাওয়ার জোগাড়। এদিকে রাস্তাঘাটে ইটের ফাঁকে ঘাস গজিয়ে উঠেছে, দেখেই বোঝা যায় সে পথ দিয়ে কেউ চলে না। অতঃপর হাঁটতে হাঁটতে আমরা দুজনে এতক্ষণ এখানে এসে পৌঁছেছি বড় মাঠের পাড়ের বাড়িটায়। ঘরটা দক্ষিণমুখ। ঘরের পিছনে জানলা খুললে গলায় দড়ির বিরাট মাঠ দেখতে পাওয়া যায়। দেখা যায় বড় বড় গাছ বসন্তের আলিঙ্গনে কেমন নতুন রূপে রূপায়িত হয়েছে। আবার গভীর দৃষ্টিতে দেখলে দেখা যায় সেই সব গাছের প্রত্যেকটা ডালে যেন ঝুলছে ফাঁস লাগানো শত শত দড়ি। আর ঘরের দরজাটা একেবারেই ঝোপঝাড়ে ঢাকা কংক্রিটের রাস্তার সম্মুখে। হঠাৎ বিপ্লব মাস্টার বলে ওঠেন, এই যে সৌরেশ বাবু, এই নিন চাবি, এবার আমি চললাম। এমনিতেই অনেকটা সন্ধ্যা নেমে এসেছে, আরও খানিক দেরি হলে ভগবান জানে কি না কি হতে পারে। বাবারে, যান যান, আপনি ঘরের মধ্যে ঢুকে যান তো। যত যা হয়ে যাক, আপনি যেন বাইরে বেরোবেন না, কোনো মতেই বেরোবেন না। আরে নিন, এই ব্যাগটা ধরুন, এতে কিছু শুকনো খাবার আছে, ওই বিস্কুট মুড়ি টুড়ি এসব, এগুলোই আজকে রাতে খেয়ে নেবেন। কাল না হয় একজন কাজের লোক দেখে দেওয়া যাবে কোন। হ্যাঁ, আজকে আমি আসি, চললাম, রাম রাম। ওরে বাবারে। আচ্ছা, সাবধানে আসুন। বিপ্লববাবু চলে যাবার পর সারাদিনের ক্লান্তি মুছে ফেলতে ব্যাগপত্র ঘরের কোণে নামিয়ে রেখে ঘরের মধ্যে একটা মশার ধূপ মারা চালিয়ে ফাঁকা তক্তপোষের উপর একটি বিছানার চাদর বিছিয়ে আমি শুয়ে পড়লাম। গত রাতে আমার সাথে ঘটা সেই সব অলৌকিক ঘটনাগুলো আবার আমার স্মৃতিতে ভেসে উঠছে।
সেগুলো ভাবতে ভাবতেই কি জানি কখন ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার পর বোধ হয় কত রাত চড়া পাখি ডেকে গেছে, কত শেয়াল ডেকেছে ওই গলায় দড়ির মাঠে, কত অশরীরী আনাগোনা হয়েছে এই পথ ধরে, সেসব তো আর আমার জানা নেই। তবে মাঝ রাতে হঠাৎ করে কি যেন আমার ঘরের দরজায় চাপড় মারতে মারতে বলছে, খোলো খোলো দাদা, খোলো খোলো, কে আছো? দরজা খোলো, বড় বিপদে পড়েছি বাবু, বড় বিপদে পড়েছি। আমাকে কিছু টাকা ধার দাও, আমি বড় বিপদে পড়েছি, দরজা খোলো খোলো। দরজার গায়ে এমন ঝাপটের শব্দ ও এমন আর্তনাদে ঘুম ভেঙে গেল আমার। তড়িঘড়ি দরজা খুলে দেখি দরজার বাইরে কেউ নেই। একতাল অন্ধকার যেন আমার জন্য বাইরে অপেক্ষা করছে। কিছুক্ষণ হতবুদ্ধির মতন দরজা খুলে দাঁড়িয়ে থাকার পরেও যখন কাউকে দেখতে পেলাম না, আমি দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ি। কয়েক মুহূর্ত আবার দু চোখে ঘুম জড়িয়ে আসে, আর ঠিক এই মুহূর্তে আবারও দরজায় চাপড় মারার আওয়াজ। আমাকে আমাকে কিছু টাকা ধার দাও বাবু, আমার মেয়ের শরীরে একদম রক্ত নেই, একদম রক্ত নেই, ওকে রক্ত দিতে হবে। টাকা না দাও, আমাকে এক বোতল রক্ত দাও বাবু, এক বোতল রক্ত দাও বাবু, চাও করে রক্ত দাও আমাকে, আমাকে দাও 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 দাও। রক্ত দাও, রক্ত দাও। রক্ত রক্ত দাও, রক্ত রক্ত রক্ত। এমন ভয়ানক আর্তনাদ আমার সারা শরীরে শেলের মতো বিঁধতে লাগলো। আমি তক্তপোষ থেকে নেমে আবারও দরজা খুলে দিলাম, কিন্তু না, আবারও কাউকে দেখতে পেলাম না। কেউ নেই, বরং বাইরে থেকে আধার মিশ্রিত একতল বাতাস তড়ি ঘড়ি ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের কোণে জ্বলতে থাকা মোমবাতিটা তপ করে নিভিয়ে দিল। আমি আবারও দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছি। এমন সময় মনে হলো জানলার পাল্লায় হাতের ঝাপটা দিয়ে সেই বাচ্চা মেয়েটি আমাকে বাইরে থেকে ডাকছে। এসো না, আমার বাবাকে খুঁজে দেবে, এসো। আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। তুমি আমাদের এখানে এলে, অথচ আমার বাবাকে না খুঁজে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ। এসো বলছি, না তুমি ভীষণ রাগ করবো। এসো, আমার বাবাকে খুঁজে দাও। কই, শুনতে পাচ্ছ না? এসো না। আমি ভয়ে ভয়ে জানলাটা খুলতেই দেখি দূরের গলায় দড়ির মাঠে কে যেন গাছে বাঁধা দড়ি গলায় দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে দিলাম। এতক্ষণে ভয়ে আমার শরীর শীতল হয়ে এসেছে। আমি আর তারটাকে সাড়া দিলাম না। দরজা জানলা আর কিছু না খুলে চুপচাপ বসে রইলাম। বসে বসে অপেক্ষা করতে লাগলাম সকালে, আর মনে মনে ভাবতে লাগলাম, আমি কোথায় এসে পড়েছি? এখানে যে আমার সাথে সারাক্ষণ ভৌতিক ঘটনা ঘটেই চলেছে। আমি কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারছি না। কাল সকালে এই বাড়ি চেঞ্জ করতে হবে। এখানে থাকা একেবারে অসম্ভব। নতুন কোনো ভাড়া বাড়ি পেলে থাকবো, নয়তো সোজা বাড়ি। এত কষ্ট করে এখানে থাকা যাবে না। তারপর সারা রাতটা ওইভাবেই কাটল। পাখিদের ডাকে ধীরে ধীরে সকাল হয়ে এলো। পূব আকাশে দিনমণির উদয় হলো। তবু আমার সাহস হলো না ঘরের দরজা খুলে বাইরে বের হবার। আমি অনেকটা সময় ধরে সেই বিছানার উপরেই বসে রইলাম। বেশ খানিকক্ষণ পরে বুঝলাম একটা মোটর বাইক এসে এই ঘরের দরজায় থেমেছে।
ততক্ষণই বাইরে থেকে দরজায় টোকা মেরে একটা হাঁক পড়ল। সৌরাজবাবু, ও সৌরাজবাবু, আমি বিপ্লব। আপনি ঠিক আছেন তো? সৌরাজবাবু, ও সৌরাজবাবু, আরে দরজাটা খুলুন। আমি আর কিছু না বলেই ঘরের দরজাটা খুলে দিলাম। দেখলাম বিপ্লব একা নয়, সাথে একজন বয়স্ক মানুষও আছেন। আমি জানতাম বিপ্লব এখানে একা আসবেন না, সঙ্গে কাউকে না কাউকে অবশ্যই নেবেন। কিন্তু পরে ওই লোকের গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, বড় বড় তাবিজ, কবচ দেখে যা বুঝলাম যে সঙ্গে যাকে এনেছেন তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং নাম করা কোনো গুণিন বা তান্ত্রিক হবেন। মনে মনে ভাবলাম, ঠিকই করেছে, একজন সঙ্গে গুণিন এনেছে। আমার উপর যদি ভূতপ্রেত ভর করতো তাহলে ছাড়াতে হবে তো। এ যে অগ্রিম ভাবনা, একেই বলে দূরদর্শিতা। এইসব ভাবতে ভাবতেই মৃদু হাসলাম। তারপর গত রাতের সেই ভয়ের বাতাবরণ উন্মোচন করে বললাম, এখানে এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এ স্থান কোনো মানুষের হতে পারে না, এ স্থান বড্ড বিপজ্জনক। আমার কথা শুনে বিপ্লববাবু বললেন, আপনাকে তো আগেই বললাম এখানে থাকতে পারবেন না। আপনি তো আর শুনলেন না আমার কথা, তাই তো সঙ্গে করে ভুবন কাকাকে নিয়ে এসেছি। আপনার যদি কিছু একটা হয়ে যায়, বাবারে। বিপ্লববাবুর সাথে আগত সেই বয়োজ্যেষ্ঠ লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম এবার। একজন একজন বাচ্চা মেয়ে আমাকে বড্ড বিরক্ত করে মারছে। ওটা কে? ও এমন প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? আর আর একজন লোক রাতেই ঘরের দরজা ঠুকে বারবার বলছে, আমায় কিছু টাকা ধার দাও, আমাকে কিছু টাকা ধার দাও। এসব এসব কি ঘটনা কাকাবাবু? আমার কথায় তিনি বললেন, কি বলো তো বাবা, সেসব অতীত কথা আজ উত্থাপন করা কি উচিত হবে? হ্যাঁ বলুন, আমি দুদিন হলে এই বাচ্চা মেয়েটার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমিও শুনতে চাই কি ঘটনা ঘটেছিল। বিপ্লববাবু বললেন, এই সৌরেশবাবু যখন শুনতে চাইছেন বলে দাও তো কাকা। তবে মন দিয়ে শোনো। বহুদিন আগে এই খোলাখালি গ্রামের জমিদার ছিল রত্নভূষণ মণি। চাষিরা তাকে কর প্রদান করত, আর সেই করে টাকা নিয়ে সে গোপনে সুদের ব্যবসা চালাতো। বিপদে আপদে গরিব চাষিরা তার কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত, আর সেই সুদের টাকা শোধ দিতে না পারলে তাকে বড় মাঠের কাজগুলোতে রাতের অন্ধকারে পাইক বরকন্দাজ লাগিয়ে জোর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিত। সকালে সেই মৃতদেহ দেখে সবাই এটাই ভাবতো যে মানুষটা আত্মহত্যা করে মরেছে, কিন্তু আসল ঘটনা হচ্ছে খুন, হত্যা। এই গ্রামের একজন হতভাগ্য গরিব চাষি ছিল, নাম ছিল অখিল নাইয়া। অল্প বয়সে তার প্রথম বাচ্চার জন্ম দিতে গিয়ে তার বউটা পরলোকগত হয়ে গিয়েছিল। ওগো, আমার যাওয়ার সময় হলো, আমি আসি। তুমি আমাদের মেয়েকে বড় করো, মানুষের মতো মানুষ করো। ওকে কখনো ওর মায়ের অভাব। না 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 সুলেখা, না, যেও না। তুমি ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমি কিভাবে এই দুধের শিশুকে আগলে রাখবো? মা ছাড়াও যে অনাথ হয়ে যাবে। না না, এরকম করে বলো না, যেও না তুমি। সুলেখা, সুলেখা, সুলেখা।
মাত্র 17 বছর বয়সে অখিলের বউটা চলে গেল, কিন্তু অখিলকে দিয়ে গেল একটা ফুটফুটে কন্যা সন্তান। সেই শিশু কন্যা ধীরে ধীরে বড় হতে লাগলো। তারপর প্রকাশ্যে এলো এক অশুভ সত্য। ডাক্তারের রিপোর্টে ধরা পড়ল বাচ্চা মেয়েটি রক্তাল্পতা রোগ আছে। এদিকে অখিলের ইনকাম নেই, তার উপরে জমিদারের কাছে সুদের চাপ, আবার মাস শেষে মেয়ের শরীরে রক্ত দিতে হবে সেই চিন্তা। একদিন সন্ধ্যাবেলা জমিদারের দূত এসে অখিলকে বলল, এই যা, আজ সন্ধ্যাবেলা জমিদারের সঙ্গে দেখা করাইবেন, জমিদার আপনাকে তলব করেছেন। অখিল সন্ধ্যাবেলায় সেই জমিদার বাড়িতে গিয়ে দাঁড়াতেই জমিদার তাকে দেখে বলল, তোর সুদের কত টাকা চেপেছে তার হুঁশ আছে? কবে টাকা দিবে? অখিল কাঁদো কাঁদো গলায় বলল, আমি আমি আপনার সব টাকা শোধ দিয়ে দেবো। আমার আর কিছুদিন সময় দেন। গতকাল আমার মেয়ের শরীরে রক্ত দিতে হবে, আমাকে শহরে যেতে হবে, কাছে একটা নয়া পয়সা নেই। আমাকে আর 10টা টাকা ধার দেবেন বাবু, আর 10টা টাকা ধার দেবেন। জমিদার বলল, এই কে আছিস? একে ঘাড় ধাক্কা দিয়ে সভা থেকে বার করে দে। পুরনো সুদের পাওনা দিতে পারে না, আবার 10 টাকা ধার চাইছে। জমিদারের কথা মতো দুজন লোক অখিলকে ঘাড় ধাক্কা দিয়ে সেই সভাঘর থেকে বার করে দেয়। অখিল কাঁদতে কাঁদতে তার ঘরে ফিরে আসে। বাড়িতে ফিরলে তার অবুঝ শিশু বাবাকে দেখে বলে ওঠে, বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমার কাছে, কি হয়েছে তোমার? বাবা, বলো না, কি হয়েছে তোমার বাবা? অখিল তখন তার মেয়েকে বলে, হাঁড়িতে আলু সেদ্ধ ভাত আছে, খেয়ে নে মা, আমি আসছি, খেয়ে নে। এই বলে অখিল প্রতিবেশী সকলের দ্বারে দ্বারে সব খুঁজতে থাকে আর বলতে থাকে, আমাকে 10টা টাকা ধার দেবে গো, আমার খুব দরকার, আমাকে 10টা টাকা ধার দাও না, নইলে যে আমার মেয়েটা মরে যাবে। কেউ ধার দেবে গো, তোমরা কেউ ধার দাও না গো। কিন্তু কেউ তার করুণ আর্তনাদ শোনে না, কেউ এগিয়ে আসে না। অতঃপর উপায়ন্তর না দেখে সে আবারও 10টা টাকার জন্য সেই জমিদারের কাছে গিয়ে কাকুতি মিনতি করতে লাগে। আমাকে 10টা টাকা দেন না বাবু, দেন না, খুব দরকার, দেন না বাবু, দেন না 10টা টাকা। জমিদার বলে, না, আর একটা টাকাও দেব না। অখিল আর নিজের মাথা ঠিক রাখতে পারে না। তখন জমিদারের উপরে রেগে গিয়ে বলে ওঠে, কি, তুই টাকা দিবি না? তুই টাকা দিবি না? তাহলে শোন, আমিও আর তোর একটা টাকাও ফেরত দেব না, একটা টাকাও না। আর সকলকে বলে দেবো তুই কেমন সুদখোর আর চশমখোর জমিদার। শালা, তোর একটা টাকাও ফেরত দেবো না আমি, একটা টাকাও না। এই কথা শুনে রেগে গিয়ে জমিদার সেই রাতেই পাইক বরকন্দাজ নিয়ে অখিলকে গলায় দড়ির মাঠে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিতে বলে। একদল পাইক বরকন্দাজ তাকে অজ্ঞান করে গলায় দড়ির মাঠে এনে একটা বড় গাছে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। তখনই গ্রামের একজন বৃদ্ধর নজরে আসে সেই দৃশ্য। বৃদ্ধ চিৎকার করে লোকজন জড়ো করে, আরে কে কোথায় আছিস? ছুটে আয়, ছুটে আয়, সবাই মিলে ছেলেটাকে মেরে ফেললে রে। আরে কে কোথায় আছিস? ছুটে আয়, ছুটে আয়,
ছুটে আয়, কে কোথায় আছিস? বৃদ্ধের চিৎকারে সারা গ্রামের লোক জড়ো হয়ে যায়। ভরত গাছের গায়ে দড়ি বাঁধার আগেই অখিলকে ফেলে রেখে পাইক বরকন্দার সব দৌড় লাগায়। সেই রাতেই অখিলকে নিয়ে ক্যানিং স্টেশন থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়। তার পেছন পেছন ছুটে যায় তার ফুটফুটে 9-10 বছরের বাচ্চা মেয়ে পুতুল। ছুটতে ছুটতে প্ল্যাটফর্মের অন্ধকারের মধ্যে একটা পোস্টারে ধাক্কা খেয়ে সেখানে মাথা ফেটে পড়ে থাকে। দীর্ঘক্ষণ রক্তপাত হবার ফলে সেখানেই তার মৃত্যু হয়। ওই কচি বয়সে বাচ্চা মেয়েটা মারা যায়। আর অন্যদিকে অখিল আর কলকাতা থেকে জীবিত অবস্থায় এই ক্যানিং এ ফিরে আসতে পারেনি। তাই তো আজও অনেকে অখিলকে শিয়ালদহ থেকে শেষ ট্রেনে ক্যানিং লোকালে উঠতে দেখে। আবার কখনো কখনো অখিল প্রতিবেশীদের দরজায় টোকা মেরে টাকা ধার দিতে বলে। আর অন্যদিকে সেই বাচ্চা মেয়েটা, সেই পুতুল যেন তার বাবাকে খুঁজে চলেছে, সেটাও অনেকেই দেখতে পায়, যেমনটা তুমি পেলে। আসলে মরণের সময় তো বাবাকে দেখতে পাইনি। সবাই মিলে ওর সামনে দিয়ে তার বাবাকে নিয়ে চলে গেছিল। সেই কষ্টটা বোধহয় আজও পুতুলকে পীড়া দেয়। আর বর্তমানে এই ঘরের জায়গায় অখিল নাই আর সেই কুঁড়ে ঘরটি অবস্থিত ছিল। জমিদার তা ভেঙে ফেলে। পরবর্তীতে এই জমি বহুবার ক্রয় বিক্রয় হয়েছে। ভুবন কাকার মুখে সেই গল্প শোনার পর আমি চাকরি ছেড়ে ও সেই গ্রাম ছেড়ে সেই দিনই বাড়িতে চলে এসেছিলাম। আগে নিজে বাঁচি, তবে তো বাপের নাম। সরকারি চাকরি না হয় তো অন্য কোনো কাজ করব, কিন্তু এমন ভুতুড়ে চক্করে পড়ে জীবন শেষ করে লাভ নেই। তবে একটা কথা এখন আমাকে ভাবায়, সেদিন ক্যানিং ট্রেনে উঠে যে অখিল নাইয়ার সাথে আমার পরিচয় হলো, ওই অখিল নাইয়া আর এই অখিল নাইয়া এরা একই ব্যক্তি নয় তো? শুনলেন আজকের গল্প অমিয় নস্করের লেখা গলায় দড়ির মাঠে। আজকের গল্পের কথক বৃদ্ধ, হীরেন্দ্র ও ভুবন কাকার চরিত্রে শুভ, চৈতি বাচ্চা মেয়ে ও সুলেখার চরিত্রে সমৃদ্ধি, অখিলের চরিত্রে সাংখ্য, বিপ্লবের চরিত্রে অভ্র ও এক জমিদারের চরিত্রে সোমেশ্বর। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, অ্যাসিস্ট্যান্ট সাউন্ড এডিটিং ও ভিডিও স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।